রাজ আর নন্দিনীর বিবাহ ঠিক হওয়ার পরে নিতা নন্দিনীর ওপরে ভীষণ রেগে যায়, কারণ নিতা নিজেও রাজকে ভীষণ ভালোবেসে ফেলেছিল। তাই নন্দিনীকে চিরতরে রাজের জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য নন্দিনীর ওপরে ঘোর তন্ত্র সাধনা করে একজন অঘরীতান্ত্রিকের সাহায্য নিয়ে। এর ফলস্বরূপ রাজ আর নন্দিনীর বিয়ের দিনই তাদের জীবনে নেমে আসে এক ভয়ঙ্কর বিপদ। রাজ আর অর্কর মনে পড়ে যায় তাদের কলেজের অনুপ স্যারের কথা, কারণ তিনি ভূত আর প্রেত নিয়ে রিসার্চ করছিলেন। তাহলে এই অনুপ স্যার কি পারবে নন্দিনীকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে? জানতে হলে শুনতে থাকুন সঞ্জীব সোমের লেখা প্রেম না অভিশাপ গল্পের তৃতীয় এবং অন্তিম পর্ব। নমস্কার, শিল্পীর গল্পকথা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। অনুপ স্যার রাজের দিকে তাকিয়ে বলেন, গুড কোশ্চেন। আশা করি তোমরা এটা নিশ্চয়ই বুঝে গেছো যে জুসের সাথে নন্দিনীকে কি খাওয়ানো হয়েছে। রাজ অনুপ স্যারের সমস্ত কথা শোনার পর স্যারকে বলে, এটা তো বোঝা গেল যে জুসের মধ্যে নন্দিনীকে মিশিয়ে কিছু খাওয়ানো হয়েছে, কিন্তু নন্দিনীর এত বড় ক্ষতি করতে কে চাইছে এটা তো বোঝা গেল না। আর নন্দিনীকে আমরা বাঁচাবো কি করে? অর্ক এতক্ষণ সব কিছু চুপচাপ দেখছিল। হঠাৎ চারপাশটা ভালো করে দেখার পর অনুপমা দেবীর দিকে তাকিয়ে বলে ওঠে, আন্টি, নিতা কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। অনুপমা দেবী একটু বিরক্ত বোধ করে উত্তর দেয়, ও কাল রাতেই চলে গেছে। রাজ কথাটা শোনার পর অবাক হয়ে বলে, কিন্তু নিতা তো নন্দিনীর বেস্ট ফ্রেন্ড, এরকম অবস্থায় ওকে রেখে কি করে অত রাতে চলে গেল? অনুপমা দেবী রাজের দিকে তাকিয়ে বলেন, নিতা যখন অত রাতে বাড়ি যেতে চাইছিল তখন আমি ওকে বলেছিলাম এত রাতে বাড়ি যাওয়ার দরকার নেই, কাল সকালে চলে যেও। কিন্তু নিতা আমাকে বলল, আমি নন্দিনীর কষ্ট সহ্য করতে পারছি না, আমি এখন যাই, আমি কাল সকালে আসব। কথাটা বলেই প্রায় 2-2:30 নাগাদ ও বাড়ি থেকে বেরিয়ে যায়। রাজ অনুপমা দেবীর কথা শুনে খুব অবাক হয়ে বলে, ভেরি স্ট্রেঞ্জ, যে মেয়ে কখনো নন্দিনীর সঙ্গ ছাড়া করতো না, আজ নন্দিনীর এরকম পরিস্থিতিতে ওকে ছেড়ে মাঝরাতেই চলে গেল। অনুপমা দেবী একটু ব্যাকুল কণ্ঠে বলে ওঠেন, বাবা, তুমি আর নন্দিনী কখনোই আমার কথা শোনোনি, কিন্তু আমি তোমাদের বারবার বলেছি এই মেয়েটার থেকে দূরে থাকতে। তোমাদের বিয়ে ঠিক হওয়ার পর থেকেই ওই মেয়ের মধ্যে আমি অনেক পরিবর্তন দেখেছি, যেটা মোটেই ভালো লক্ষণ নয়। অনুপমা দেবীর মুখে এইরকম কথা শোনার পর অনুপ স্যার খুব কৌতূহলবশত বিষয়টা জানতে চাইলে অনুপমা দেবী বলেন, এই ধরুন যেমন ঠাকুরের প্রসাদ দিতে গেলে সেটাকে অবহেলা করত, ঠিক মন্দিরের পুজো করার সময় বা আরতির সময় মন্দিরের আশেপাশেই থাকতো না, সেই স্থান থেকে অনেক দূরে থাকতো। শুধু তাই নয়, আমি এই মেয়েটাকে নন্দিনীর বিয়ের কয়েকদিন আগে রাতের বেলা বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখেছি। ওকে কিছু বললে ও কাজের বাহানা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেত, কিন্তু আমার সন্দেহ হয় ও কিছু একটা করছে। এই সমস্ত কথা শোনার পর নন্দিনীর বাবা একটু রেগে গিয়ে অনুপমা দেবীকে বলেন, তুমি আবার শুরু করলে? তোমাকে না বলেছি এই সমস্ত বিষয় নিয়ে এত মাথা ঘামাতে না। আর তাছাড়া নিতা তো তোমার নিজের ভাইয়ের মেয়ে নাকি? পরিস্থিতিটা খুব জটিল হয়ে উঠেছিল, তাই স্বাভাবিক করার জন্য অনুপ স্যার নিজের গলাটা একটু পরিষ্কার করে বলেন, অনুপমা দেবী, আপনাদের মন্দিরে যে সিঁদুর দিয়ে মায়ের পুজো করা হয় ঠিক সেই সিঁদুরটা আমাকে একটু এনে দিতে পারবেন? অনুপমা দেবী তৎক্ষণাৎ হ্যাঁ বলে মন্দিরে চলে যান এবং সেখান থেকে দেবী মায়ের চরণে রাখা সিঁদুরটি নিয়ে এসে অনুপ স্যারের হাতে তুলে দেন। অনুপ স্যার সবাইকে চুপ থাকতে ইশারা করেন। তারপর ঠিক রুমের মধ্যেখানে একটা সাদা রুমাল পেতে তার উপরে একটা পাকা টুসটুসে নিখুঁত পাতিলেবু নিজের ব্যাগ থেকে বের করে রাখেন এবং ঠিক সেই লেবুটার ওপরেই মন্দির থেকে আনা সিঁদুরটিতে কিছু মন্ত্র জাপ করে লেবুটির ওপরে ছিটিয়ে দেন।
তারপর সকলকে রুম থেকে বাইরে বের করে নিয়ে যান এবং রুমটি বাইরে থেকে লক করে দিয়ে বলেন, এই লেবুটি 1 ঘন্টার মধ্যেই যদি পুরো পচে গিয়ে কালো হয়ে যায় তাহলে বুঝে যাবেন আপনার মেয়ের হাতে আর একদম সময় নেই। এখন চলুন আপনাদের ডাইনিংটা একটু দেখা যাক। এই মুহূর্তে অনুপ স্যারের এই কাণ্ড কারখানাগুলো বড়ই অদ্ভুত এবং কোনো ভৌতিক কাণ্ড কারখানার থেকে কম বলে মনে হচ্ছিল না। সকলেই অবাক হয়েছিল অনুপ স্যারের এই কাণ্ড কারখানা দেখে। সকলের অবাক হওয়ার সীমা তখন ছাড়ালো যখন অনুপ স্যার অনুপমা দেবীকে বললেন, আপনাদের ফ্রিজে কাঁচা মাংস আছে? তাহলে 1 প্লেট নিয়ে এসে এই ডাইনিং টেবিলের ওপরে রাখুন। সবাইকে অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখে অনুপ স্যার একটু হেসেই ফেললেন। তারপর তাদেরকে বললেন, হ্যাঁ, তো অবাক হবেন না, অবাক হওয়ার এখনও অনেক কিছু বাকি আছে, আর তাছাড়া মাংসটা তো আমি খাবো না। তারপর অর্ক ও রাজকে আদেশ দেন পুরো বাড়িটার দরজা জানলা বন্ধ করে অন্ধকার করে ফেলার জন্য, আর সুনীলবাবুকে বলেন বাড়িতে বয়স্ক মানুষদের একটা রুমে বন্ধ করে রাখুন। যতক্ষণ আমি না বলবো ততক্ষণ তাদের দরজাটি আপনি খুলবেন না দয়া করে। সকলে তার কথা মতো ঠিক তাই করল, যা তিনি বলেছিলেন। সকলের কার্য সম্পন্ন হলে অনুপ স্যার রাজের কাঁধে হাত রেখে রাজের চোখের দিকে তাকিয়ে বেশ গম্ভীর কণ্ঠে বলেন, রাজ, এবার তোমার ভালোবাসার পরীক্ষা। আমি দেখি তুমি তোমার ভালোবাসার মানুষটিকে বাঁচানোর জন্য কি করতে পারো। যাও, নন্দিনীর দরজাটি খুলে দাও, কিন্তু নন্দিনীর ঘরে তুমি প্রবেশ করবে না। তারপর সোজা এসে ঠিক আমার পাশেই দাঁড়াও। সম্পূর্ণ বাড়িটি অন্ধকারময়, শুধু কয়েকটি মোমবাতি ছাড়া আর কিছুই জ্বলছে না সেখানে। অনুপ স্যার নিজের ব্যাগের ভেতর থেকে একটি ধারালো চাকু বার করে তারপরে সকলের দিকে তাকিয়ে বলেন, এখন এখানে যা হবে সেটা দেখার জন্য সকলকেই বলছি। যা হবে সেটা দেখার জন্য সকলে প্রস্তুত থাকুন এবং নিজেদেরকে শক্ত করে রাখুন। রাজ, আমি যখন তোমাকে ইশারা করব তখন তুমি যতটা নন্দিনীকে ভালোবাসো ঠিক ততটা ভালোবাসা দিয়ে তোমার সর্বশক্তি দিয়ে তুমি নন্দিনীকে জোর করে ধরে রাখবে আর তাকে বারবার নাম ধরে ডেকে জিজ্ঞাসা করবে, তোমার ওপর তন্ত্র সাধনা কে করেছে নন্দিনী? অনুপ স্যারের কথা শেষ হতেই অর্ক অবাক হয়ে জিজ্ঞাসা করে, স্যার, নন্দিনী তো নিজেই পজিষ্ঠ হয়ে রয়েছে, তাহলে ও কি করে বলবে যে ওর ওপরে কে তন্ত্র সাধনা করেছে? অনুপ স্যার খুব সিরিয়াস হয়ে বলেন, কারণ নন্দিনীর শরীরের এই ভয়ঙ্কর প্রেতাত্মা প্রবেশের মুহূর্তে সেই ব্যক্তি সামনেই দাঁড়িয়েছিল। সুনীলবাবু অনুপ স্যারের কাছে একটু এগিয়ে এসেই তাকে বলেন, আপনি এটা কনফার্ম হয়ে কি করে বলতে পারছেন? অনুপ স্যার সুনীলবাবুকে একটু বুঝিয়ে বলেন, দেখুন সুনীলবাবু, যে নন্দিনীর ক্ষতি চাইছে সে নিশ্চয়ই জানত যে নন্দিনী পজিষ্ঠ হওয়ার পর তাকে আর বাঁচানো যাবে না, আর তাই সে নন্দিনীর পজিষ্ঠ হওয়ার মুহূর্তে যে কষ্টটা নন্দিনী পাচ্ছিল সেটা দেখার জন্য নিশ্চয়ই নন্দিনীর সামনে দাঁড়িয়েছিল। কথা বলা শেষ করে অনুপ স্যার রাজের ডান হাতটা টেনে ঠিক কাঁচা মাংসের ওপরে রেখে চাকুটা দিয়ে ছোট্ট একটা কাট লাগাতেই যাবে, ঠিক সেই মুহূর্তে ডোরবেলটা বেজে ওঠে। সকলেই ডোরবেলটার আওয়াজ পেয়ে একে অপরের দিকে চেয়ে থাকে। তারপর অনুপমা দেবী বলেন, আমি দেখছি কে এসেছে। কিন্তু অর্ক অনুপমা দেবীকে হাতের ইশারায় দাঁড় করিয়ে দিয়ে বলে, না আন্টি, আপনি এখানে দাঁড়ান, আমি দেখে আসছি কে এসেছে। অর্ক দরজাটা খুলে দেখে দরজার বাইরে নিতা দাঁড়িয়ে রয়েছে। নিতা অর্ককে দেখে অবাক হয়ে যায়। নিতার খুব সন্দেহ হয়, কিন্তু মুখে প্রকাশ করে না। সে অর্কর সাথে ভেতরে প্রবেশ করে। তারপর যা দেখে সেটা দেখার জন্য নিতা একদমই প্রস্তুত ছিল না। নিতা ভেতরে ঢুকে সব আয়োজন দেখে বুঝেই গিয়েছিল সেখানে কি হচ্ছে, কিন্তু কাউকে বুঝতে না দিয়ে সে রাজের পাশে গিয়ে দাঁড়িয়ে রাজকে বলে, রাজ, এখানে এগুলো কি হচ্ছে? আর নন্দিনীর শরীর কেমন আছে?
রাজের সাথে এই কথাটা বলতে বলতে নিতার চোখ সোজা যায় অনুপ স্যারের দিকে। অনুপ স্যারকে দেখেই নিতা কিছুটা ভয় পেয়ে যায়। নিতার এই আচরণটা সকলেরই চোখে পড়ে, কিন্তু কেউ মুখে প্রকাশ করে না। সুনীলবাবু নিতার পাশে এগিয়ে এসে বলেন, তুমি আমাদের সাথে এখানেই দাঁড়াও, তুমি নিজেই বুঝতে পারবে এখানে কি হচ্ছে। নিতা নিজেকে খুব স্বাভাবিকভাবে দাঁড় করিয়ে রাখার চেষ্টা করে। তারপর অনুপ স্যার পুনরায় রাজের ডান হাতটাকে নিয়ে কাঁচা মাংসের ওপরে ধরে চোখ বন্ধ করে মুখে কিছু মন্ত্র জাপ করতে করতে চাকুটা দিয়ে রাজের ডান হাতে একটা ছোট্ট কাট লাগিয়ে দিতেই রাজের হাত থেকে তাজা রক্ত মাংসের ওপরে পড়তে থাকে। কয়েক ফোঁটা পড়ার সঙ্গে সঙ্গেই রুমাল দিয়ে রাজের হাতটা বেঁধে দেয় অনুপ স্যার এবং অনুপমা দেবীর কাছ থেকে নেওয়া অভিমন্ত্রিত দেবী মায়ের চরণের সিঁদুর রাজের ডান হাতের মধ্যে দিয়ে দেন। ওদিকে নন্দিনী ওপরে শুয়েছিল। নন্দিনীর নাকে তাজা রক্তের গন্ধ যেতেই অদ্ভুতভাবে চোখ বন্ধ করেই নাক দিয়ে শুকতে থাকে। তারপর নন্দিনীর সুন্দর মুখটা আবার সেই বীভৎস ভয়ঙ্কর রূপে পরিবর্তিত হয়ে যায় এবং ঘুমের মধ্যেই বীভৎসভাবে হাসতে থাকে নন্দিনী। তারপর নন্দিনীর চোখটা খুলতেই দেখা যায় তার চোখটা সম্পূর্ণ কালো কুচকুচে হয়ে গেছে। নন্দিনী এক ঝটকায় নিজের হাতে দড়িটা টেনে ছিঁড়ে ফেলে। তারপর চার হাত পায়ে উল্টো হয়ে কিন্তু ঘেঁটিটা সোজা করে মাকড়সার মতন রুম থেকে এক প্রকার দৌড়াতে দৌড়াতেই ডাইনিং টেবিলের উপরে এক লাফে উঠে এসে বসে। নন্দিনী যে ভয়ঙ্করভাবে সিঁড়ির ওপর থেকে চার হাত পায়ে দৌড়ে দৌড়ে সে বীভৎস আর বিকৃত ভয়ঙ্কর মুখটা নিয়ে আসছিল, এই দৃশ্যটা দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। কিন্তু সকলেই এই দৃশ্যটা দেখে ভয়ে কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যে ঘরের টেম্পারেচার -ডিগ্রিতে নেমে যায়। ভয়ঙ্কর ভৌতিক পরিবেশ সৃষ্টি হয় সেই স্থানে। সকলের শীতদ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে যায়। কিন্তু এত লোকের মাঝে শুধু নিতা নর্মালভাবে দাঁড়িয়ে নন্দিনীকে দেখে মনে মনে তৃপ্তি পাচ্ছিল। নিতা ভাবছিল তার মুখ দেখে তার মনের কথা কেউ বুঝতে পারছে না, কিন্তু অনুপ স্যার নিতার মুখশ্রী দেখে বুঝে গিয়েছিল যে নিতাই সেই ব্যক্তি যে নন্দিনীর ওপরে তন্ত্র সাধনা করেছে। এখন শুধু অপেক্ষা প্রমাণ হওয়ার। ঘুটঘুটে অন্ধকারময় ঘরে, যেখানে সামান্য কিছু মোমবাতির আলো ছাড়া আর কিচ্ছু ছিল না, পরিবেশটা এমনিতেই ভৌতিক হয়েছিল। তার মধ্যে নন্দিনীর ভুতুড়ে কাণ্ড কারখানায় সকলে ভয়ে কাঁপতে থাকে। নন্দিনীর আগমনে সবাই যখন ভয়ে কাঁপছে, তখন সকলের মধ্যে একমাত্র রাজ নন্দিনীর অবস্থা দেখে কষ্টে কেঁদে ফেলে। কিন্তু নিজের ভালোবাসার মানুষটাকে সুস্থ সবলভাবে ফিরে পেতে নিজেকে মজবুত করে ফেলে সে। নন্দিনীর এই মুহূর্তে কারোর দিকে ধ্যান নেই। তার সম্পূর্ণ ধ্যান এখন টেবিলের ওপর রাখা কাঁচা মাংসের ওপর। নন্দিনী খুব ঘৃণিতভাবে মাংসটার ওপর লেগে থাকা তাজা রক্তের গন্ধ শোকার পর তার উপরে লেগে থাকা তাজা রক্তটা সামান্যর থেকে লম্বা কালো জিভটা বের করে চেটে খেয়ে নেয়। নন্দিনীর ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা রাজের দিকে কুচকুচে কালো চোখ দিয়ে ভয়ঙ্করভাবে পুরো মুন্ডুটা ঘুরিয়ে তাকিয়ে বলে ওঠে, লাভার বয়, তোর রক্তটা তো খুব মিষ্টি, বলেই বিচ্ছিরিভাবে হাহা করে হেসে ওঠে। কথাটা বলার পর মাথাটা সোজা করে টেবিলের ওপর রাখা কাঁচা মাংসটা ছিঁড়ে ছিঁড়ে খুব নোংরা ও বীভৎসভাবে সকলের সামনে দুই হাত দিয়ে কোনো হিংস্র পশুর মতো খেতে থাকে নন্দিনী। এই দৃশ্য দেখার কল্পনা কেউ করেননি। সকলেই নন্দিনীর এই অবস্থা দেখে ভয়ে শিউরে ওঠে। নন্দিনীর মা অনুপমা দেবী নন্দিনীর বাবার হাতটা এক হাত দিয়ে জাপটে ধরে অন্য হাত দিয়ে শাড়ির আঁচল দিয়ে তার নিজের মুখটা চেপে কেঁদে ওঠেন। কোনো বাবা মা নিজের চোখের সামনে নিজের সন্তানের এমন দুর্দশা দেখার কল্পনাও করতে পারেন না। কিন্তু এখানে নন্দিনীর বাবা মা অসহায় হয়ে নিজের চোখের সামনে মেয়ের এরকম কঠিন পরিস্থিতি দেখে নিজের চোখের জল মুছে শুধু ভগবানকে ডাকছেন। নন্দিনীর মাংস খাওয়া কিছুটা হতে না হতেই
অনুপ স্যার রাজকে ইশারা করে। রাজ এতক্ষণ তার ইশারারই অপেক্ষা করছিল। রাজ হাতের মুঠোয় থাকা সিঁদুরটা আরও শক্ত করে ধরে ভগবানের নাম স্মরণ করেন। টেবিলের ওপরে কাঁচা মাংস খেতে ব্যস্ত নন্দিনীকে পেছন থেকে চাপটে ধরে এক ঝটকায় নিচে নামিয়ে তাকে শক্ত করে ধরে রেখেই কিছু বলতেই যাবে, নন্দিনীর ভেতরে থাকা সেই ভয়ঙ্কর প্রেতাত্মাটি হঠাৎ চিৎকার করে বলে ওঠে, তোর এত বড় সাহস! আমার খাওয়ার সময় তুই আমাকে বিরক্ত করিস? এবার তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? আমাকে শুধু অর্ডার করা হয়েছিল নন্দিনীকে নিয়ে যাবার জন্য, কিন্তু এখন দেখছি নন্দিনীর আগে তোকেই মেরে সঙ্গে নিয়ে যেতে হবে। নন্দিনীর মুখে এরকম ভয়ঙ্কর কথা শুনে ওখানে উপস্থিত সকলেই ভয়ে কেঁপে ওঠে। কিন্তু রাজ বিন্দুমাত্র ভয় না পেয়ে সেই প্রেতাত্মাটিকে খুব সাহস করে বলে, ভালো তো, নন্দিনী বেঁচে না থাকলে আমি বা বেঁচে কি করব? তার থেকে বরঞ্চ তুই নন্দিনীর আগে আমাকেই মেরে ফেল। কমসে কম মৃত্যুর পর দুজনে তো একসাথে থাকতে পারবো। নন্দিনীকে ছেড়ে বেঁচে থাকার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। রাজের মুখে কথাগুলো শুনে ওখানে উপস্থিত সকলেই খুব ইমোশনাল হয়ে পড়ে। সকলেরই চোখ থেকে জল চলে আসে। একটা মানুষ কতটা ভালোবাসলে তবে তার ভালোবাসার মানুষটির জন্য নিজের প্রাণ ত্যাগ করতেও রাজি হয়ে যায়, সেটা দেখে সকলের চোখে জল চলে আসে। এই সমস্ত কথা শোনার পর নিতার যেন পায়ের তলা থেকে মাটি সরে গেছে। নন্দিনীর প্রতি রাজের এত ভালোবাসা দেখে নিতা এই মুহূর্তে মনে হচ্ছিল তার বুকের ভেতরে কেউ যেন হাজারটা চাকু দিয়ে আঘাত করছে। নিতা ভয়ে কেঁপে ওঠে। নিতা নিজের সাথেই মনে মনে নিজেকে বলতে থাকে, না না রাজ, এ কি কথা বলে ফেললে তুমি? প্রেতাত্মাটা যদি রাগের বশে রাজকেই মেরে ফেলে, তাহলে? আমি রাজকে পাওয়ার জন্য এত কিছু করেছি, আমি রাজকে হারাতে চাই না, পারবো না হারাতে। তখনই প্রেতাত্মাটি যে নন্দিনীকে বশ করে রেখেছে সে তার মাথা দিয়ে রাজের মুখের উপরে আঘাত করতেই রাজের নাক মুখ ফেটে রক্ত বেরিয়ে আসে। রাজ যন্ত্রণায় চিৎকার করে ওঠে, কিন্তু নন্দিনীকে ছাড়ে না। এই দৃশ্য দেখে সকলে চিৎকার করে বলে ওঠে, রাজ! কিন্তু নন্দিনীর ভেতরে থাকা ভয়ঙ্কর প্রেতাত্মাটি রাজের আঘাত লাগা আর রক্তক্ষরণ হচ্ছে দেখে খুবই আনন্দ পায়, এবং সেই আনন্দের সাথে সে খুব হাসে আর বিভৎস মুখটা নিয়ে ভয়ঙ্করভাবে বলে ওঠে, কি রে, ব্যথা লাগলো? হ্যাঁ, কিন্তু তোর যন্ত্রণা দেখে আমার তো খুব আনন্দ লাগছে। কথাটা বলে নন্দিনীর ভেতরে থাকা প্রেতাত্মাটি পুনরায় যেই রাজকে মারতে যাবে ঠিক তখনই নিতা চিৎকার করে বলে ওঠে, না, থামো, আমার রাজকে মেরো না। কিন্তু রাগে জ্বলতে থাকা প্রেতাত্মাটি নিতার কথায় কান না দিয়ে রাজকে আঘাত করে বসে। নিতার মুখ থেকে বেরোনো কথাটা সকলেই ভালো মতো শুনছিল, কিন্তু ওই মুহূর্তে রাজকে বাঁচানোটা আগে দরকার বলে মনে করেন অনুপ স্যার। তাই তিনি সকলকে বলেন, শিগগিরই দরজা জানলাগুলো খুলে দিন। সকলেই অনুপ স্যারের কথা মতন যত শীঘ্র সম্ভব তত শীঘ্রই জানলা দরজাগুলো সব খুলে দিল, যাতে সূর্যের আলোটা ঠিক এসে পড়ে রাজ ও নন্দিনীর ওপর। সকলেই তাড়াতাড়ি রুমের ভেতরের দরজা জানলা খুলে দিতেই সঙ্গে সঙ্গে বাইরের সূর্যের আলো ঘরটিকে আলোকিত করে তোলে। আর সেই সূর্যের আলোর মধ্যে রাজ নন্দিনীকে কষ্ট করে টেনে হিঁচড়ে এক প্রকার যুদ্ধ করেই নিয়ে আসে। সূর্যের আলো নন্দিনীর মুখের ওপর পড়তেই নন্দিনী ভয়ঙ্কর চিৎকার করতে করতে বলতে থাকে, আমাকে ছেড়ে দে, আমার সর্বশরীর জ্বলে যাচ্ছে, ছেড়ে দে আমাকে। কিন্তু রাজ নন্দিনীকে আরও শক্ত করে ধরে। একসময় রাজের হাতে থাকা ঠাকুরের সিঁদুরটি নন্দিনীর কপালে ভালো মতো লাগিয়ে দেয় রাজ। সঙ্গে সঙ্গে নন্দিনী আরও চিৎকার করতে থাকে, আর নন্দিনীর চিৎকারে ঘরে থাকা কাচের জিনিসগুলো আওয়াজ করে ভেঙে টুকরো টুকরো হয়ে মেঝেতে পড়তে থাকে। একসময় নন্দিনী যন্ত্রণায় ছটফট করতে করতে তার মুখ দিয়ে বেরিয়ে আসে চুল, পেরেক। নন্দিনীকে ভয়ঙ্কর চুল, পেরেক সমেত রক্তবমি করতে দেখে সবাই ভয়ে চিৎকার করে ওঠে। কিন্তু অনুপ স্যার রাজকে বলে, যত শীঘ্র সম্ভব নন্দিনীকে ওই সূর্যের আলোর মধ্যে চেয়ারে বেঁধে ফেলো।
রাজ, অর্ক আর নন্দিনীর বাবা সুনীলবাবু সকলে মিলে এক প্রকার জোরপূর্বক নন্দিনীকে চেয়ারের মধ্যে বেঁধে ফেলে, কিন্তু নন্দিনী নিজেকে সমানে ছাড়ানোর চেষ্টা করে চলেছে। তখন অনুপ স্যার বলে ওঠেন, এত সূর্যের আলোতে তোর কোনো কালো শক্তি কার্যকরী হবে না। রাজ এবার নন্দিনীকে নিজের ভালোবাসা দিয়ে চিৎকার করে ডাকতে থাকে, নন্দিনী, আমি তোমাকে খুব ভালোবাসি নন্দিনী, তোমার কষ্ট আমরা কেউ সহ্য করতে পারছি না। তুমি আমাদের সাহায্য না করলে আমরা তোমাকে সাহায্য কি করে করব বলো? নন্দিনীর শরীরে থাকা প্রেতাত্মাটি অট্টহাসিতে ফেটে পড়ে। সে কিছুতেই তার মুখ খুলতে চায় না। রাজ বলে, নন্দিনী, বলো বলো তোমার উপরে কে তন্ত্র করেছে? নন্দিনীর ভেতরে থাকা প্রেত চিৎকার করে বলে ওঠে, তুই বললেও আমি নন্দিনীকে কিছুতেই সাহায্য করতে দেব না। অনুপ স্যার নন্দিনীর বাবা সুনীলবাবু ও অনুপমা দেবীর দিকে তাকিয়ে বলেন, যান, আর আপনারা মন্দিরে গিয়ে মায়ের পুজো আরতি ভালো করে করুন। সঙ্গে সঙ্গে অনুপমা দেবী মন্দিরের দরজা খুলে দেয়, আর মন্দিরের ভেতরে থাকা মা কালীর মুখটি নন্দিনীর মুখের সামনে পড়তেই ভয়ঙ্কর চিৎকার করে ওঠে নন্দিনী। অনুপমা দেবী আর সুনীলবাবু দুজনে মিলে কালী মায়ের সম্মুখে ধূপ ধুনো ধরিয়ে দেয়, আর কাসর, ঘণ্টা, উলু জোগাড় দিয়ে পুজো শুরু করে দেয়। আর সেই পবিত্র বাতাবরণ সেখানে থাকা নন্দিনীর ভেতরের প্রেতাত্মাটি কিছুতেই সহ্য করতে পারে না। নিতা একসময় নিজের কানে হাত দিয়ে চিৎকার করে বলে ওঠে, থামো থামো, এই সব বন্ধ করো। কিন্তু অনুপ স্যার ইশারা করে সকলকে বারণ করে দেন থামতে। তাই সকলে নিজের পুজো অর্চনা করতে থাকে। একসময় নিতা নিজের কানে হাত দিয়ে মাটিতে বসে পড়ে। এদিকে নন্দিনী চেয়ার সমেত চিৎকার করে দাঁড়িয়ে পড়ে নিজের সঙ্গে বেঁধে রাখা চেয়ারটি টুকরো টুকরো করে ভেঙে দেয়। আর রাজ ও অর্ক নন্দিনীকে পেছন থেকে শক্ত করে ধরে ফেলে। ঠিক সেই সময় নন্দিনীর ভেতরে থাকা প্রেতাত্মাটি নিতার মুখের সামনে ঝুঁকে পড়ে বলে ওঠে, তুই সত্যিটা বলবি না আমি বলে দেব? অনুপ স্যার হাতে থাকা সিঁদুরটি কিছু মন্ত্র জাপ করতে করতে নন্দিনীর কপালে পুনরায় লাগিয়ে দিয়ে বলেন, তুই যদি এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত হতে চাস তাহলে বলে ফেল তুই কে, আর কে তোকে এই কাজে নিযুক্ত করেছে। প্রেতাত্মাটি অনুপ স্যারের দিকে তাকিয়ে নিতাকে দেখিয়ে বলে, হ্যাঁ, আমি মুক্তি চাই, যেটা ওর কাছে আছে। কথাটা বলেই নন্দিনী সেখানে জ্ঞান হারায়। সঙ্গে সঙ্গে রাজ ও অর্ক নন্দিনীকে নিয়ে গিয়ে রুমের মধ্যে পুনরায় হাত পা বেঁধে শুইয়ে দেয়। এদিকে নিতার এই অবস্থা দেখে সকলের সামনে পরিষ্কার হয়ে যায় যে নিতা অশরীরীর সঙ্গে জড়িত। মন্দিরে পুজো শেষ করে অনুপমা দেবী ও সুনীলবাবু বেরিয়ে আসেন। নন্দিনীকে ঘরে শুয়ে আসার পর নিতাকেও সকলে এক প্রকার বেঁধে পাশের রুমটিতে যেখানে লেবু রাখা হয়েছিল সেই রুমের ভেতরে নিয়ে আসেন। নিতা রুমের ভেতরে ঢুকেই দেখে সামনে মেঝের ওপরে একটা সাদা রুমালের ওপরে একটা লেবু, তার ওপরে সিঁদুর ছড়িয়ে রাখা রয়েছে। অনুপ স্যার নিতার দিকে কঠোর দৃষ্টি নিক্ষেপ করে বলেন, তুমি যদি এখনো নিজের দোষ স্বীকার না করো এবং নিজের মুখে সবটা খুলে না বলো তাহলে এর পরিণতি কিন্তু ভয়ঙ্কর হবে। কিন্তু নিতা চোখে জল এনে কেঁদে কেঁদে ক্রমশই মিথ্যে কথা বলে চলেছে। আমি কিছুই করিনি, আমি নন্দিনীর কোনো ক্ষতি করিনি। নিতার ব্যবহার আচরণে ক্ষিপ্ত হয়ে রয়েছে সকলে, কিন্তু অনুপ স্যার হাতের ইশারায় সকলকে শান্ত হতে বলে এবং নিতাকে বলে ওঠে, ঠিক আছে, সেটা এখনই প্রমাণ হয়ে যাবে যে তুমি কিছু করেছো কি করনি। অনুপমা দেবী তাকিয়ে দেখে 1 ঘন্টার বেশি সময় কেটে গিয়েও মেঝেতে থাকা লেবুটি এখনো কালো হয়ে যায়নি। তাই তিনি এই বিষয়টা অনুপ স্যারকে জিজ্ঞাসা করতেই তিনি বলেন, এবার এটা কালো হবে। কথাটা বলেই অনুপ স্যার নিজের ব্যাগের ভেতর থেকে অভিমন্ত্রিত চাকু বের করে নিতাকে বলেন, নিতা, এই লেবুটি নিজের হাতে করে তুলে নিয়ে এসো তো। নিতা বিষয়টা বুঝতে পেরে বলে, কিছুতেই না, আমি এই লেবু কিছুতেই ছোবো না। এইবার রাজ সাংঘাতিক রেগে গিয়ে নিতার ওপর চিৎকার করে বলে ওঠে,
তুমি যদি নিজের ভালো চাও নিতা, তাহলে যেটা বলছি সেটা এক্ষুনি করো, নচেত ফলটা কিন্তু ভালো হবে না। নিতা রাজের কড়া দৃষ্টি দেখে এক প্রকার বাধ্য হয়েই লেবুটি হাতে তুলে ধরতেই সকলের সামনে টাটকা তাজা লেবুটি নিমেষের মধ্যে কালো হয়ে যায়। অনুপ স্যার ও রাজের এক প্রকার জোর করে বলার পর নিতা অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে ঘরের মেঝেতে সাদা রুমালের ওপরে রাখা অভিমন্ত্রিত তাজা লেবুটি হাতে তুলে ধরতেই সকলের সামনে নিমেষের মধ্যে তাজা হলুদ লেবুটি কালো হয়ে যায়। সকলে অবাক হয়ে একবার লেবুর দিকে আর একবার নিতার দিকে তাকিয়ে থাকে। অনুপ স্যার হাতে থাকা অভিমন্ত্রিত চাকুটি নিতার হাতে দিয়ে বলে ওঠেন, নিতা, তুমি নিশ্চয়ই জানো, ভালো করে জানো যে এই ধরনের লেবু কিভাবে কাটতে হয়। অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, তাড়াতাড়ি লেবুটা কেটে ফেলো। বাধ্য হয়ে হাতে থাকা চাকুটি দিয়ে লেবুটিকে মাঝ বরাবর কেটে ফেলে নিতা। লেবুটি কেটে ফেলতেই সকলের সামনে কালো শুকিয়ে যাওয়া লেবুর ভেতর থেকে কালো রক্ত বেরিয়ে আসে এবং সেই রক্তটি মেঝের ওপরে পড়তেই আশ্চর্যভাবে সকলের সামনে একটা নাম ফুটে ওঠে। রক্ত দিয়ে লেখা ছিল রঘু। নামটা পড়তে রাজ ও অর্ক অবাক হয়ে নিতার দিকে তাকিয়ে থাকে। রাজ বলে ওঠে, রঘু তো 7 দিন আগে মারা গেছে। অর্ক বলে, ভুল বলছিস রাজ, মারা যায়নি, ওকে মার্ডার করা হয়েছিল। কিন্তু রঘুর আত্মা নন্দিনীর শরীরে কিভাবে এলো, এটা একমাত্র নিতাই আমাদের বলতে পারবে। নামটা পড়তেও প্রচণ্ড রাগে লাল হয়ে যাওয়া রাজ দাঁতে দাঁত চিপে নিতাকে বলে, যদি আমার হাতে মরতে না চাস তাহলে সত্যিটা বলে ফেল নিতা। অর্ক আর চুপ থাকতে না পেরে নিতার ওপর চিৎকার করে বলে ওঠে, অনেক হয়েছে, আর না। দেখ নিতা, আমি, রাজ, অনুপ স্যার সকলেই জানি তুই নন্দিনীর ওপরে তন্ত্র করেছিস। আমার কাছে তার প্রমাণও রয়েছে। এবার পুরো সত্যিটা তুই নিজের মুখেই বল। নিতা এতক্ষণ সকলের সামনে অসহায়, খুব ভালো মেয়ের অভিনয় করছিল। সে হঠাৎ হাতের লেবুটা নিচে ফেলে দিয়ে রুমাল দিয়ে হাত মুছতে মুছতে কড়া আর উগ্রভাবে বলে ওঠে, ধ্যাত, তখন থেকে এক কথা বলে যাচ্ছে, সত্যিটা বল, সত্যিটা বল, আমার কান ব্যথা হয়ে গেল। কথাটা বলতে বলতে নিতা রুমের ভেতরে রাখা একটা চেয়ার টেনে তার উপরে আরাম করে বসে পায়ের ওপরে পা তুলে সকলের সামনে অসভ্যের মতো তাকিয়ে হাসতে হাসতে বলে, কি শুনতে চাও? নন্দিনীর ওপরে কে তন্ত্র করেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি নন্দিনীর ওপর তন্ত্র সাধনা করেছি। নিতার মুখের এই কথাটা শোনার পর ওখানে দাঁড়িয়ে থাকা সকলের পায়ের তলার মাটি যেন সরে গেল। কেউ বিশ্বাস করতে পারছিল না। কিন্তু নিতা যেভাবে অসভ্যের মতো আচরণ করে সকলের সামনে দোষ স্বীকার করল, তাতে সকলের দুঃখ কষ্ট থেকে বেশি নিতার উপরে রাগ হয়ে গেল। সব থেকে বেশি কষ্ট পেল নন্দিনীর বাবা, কারণ তিনি নিতাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন। নন্দিনীর বাবা সুনীলবাবু, যিনি এই ধরনের আশ্চর্য কার্যকলাপে একদম বিশ্বাসী নন, তিনি আজ নন্দিনীর যে রূপ দেখেছেন, তারপর একের পর এক হয়ে যাওয়া এই অশরীরী ভৌতিক কাণ্ড কারখানা দেখে তিনিও বিশ্বাস করতে বাধ্য হয়েছেন যে নন্দিনীর ওপর ভয়ঙ্কর প্রেত বাসা বেঁধেছে। এত কিছুর পরেও তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে এই কাজের পেছনে রয়েছে নিতার হাত। সুনীলবাবুর চোখ দিয়ে জল বেরিয়ে আসে। নিতার বাবা মার মৃত্যুর পরে তিনি এই বাড়িতে নিতাকে নিয়ে এসেছিলেন এবং নিজের মেয়ের মতোই তাকে খুব আদর, যত্ন, ভালোবাসা, স্নেহ, মমতা দিয়ে মানুষ করেছিলেন। তাই নিতার মুখের কথাটা শোনার পর খুব কষ্ট হয় তার। তিনি নিতার দিকে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করেন, মা, তুই এ কাজটা কেন করলি বলতো? তুই নন্দিনীর ক্ষতি চাইলি কেন মা? নিতা নিজের চোখে মুখে নন্দিনীর প্রতি হিংসা, রাগ সবটা মিলিয়ে তার মুখের ভাব প্রকাশের মাধ্যমে সকলকে বুঝিয়ে দেয় নিতা নন্দিনীকে কতটা ঘৃণা করে। তারপর সেই সকলের সামনে নিজের মুখে মনের কথাটা প্রকাশ করে বলে ওঠে,
হ্যাঁ, আমি করেছি নন্দিনীর ক্ষতি, কারণ আমি নন্দিনীকে ঘৃণা করি। ছোটবেলা থেকে দেখে আসছি নন্দিনী আমার থেকে ব্যবহারে ভালো, কথাবার্তায় ভালো, পড়াশোনায় ভালো। এমনকি সকলেই আমার থেকে বেশি নন্দিনীকেই ভালোবাসে। আমার বাবা মা বেঁচে থাকাকালীনও নন্দিনীকেই বেশি ভালোবাসত। তখন আমি নন্দিনীকে সহ্য করতে পারতাম না, তবুও আমি ওর বেস্ট ফ্রেন্ড হয়ে ওর সাথে থাকতাম। কিন্তু যখন রাজ আমাদের দুজনার জীবনে আসলো, আমি রাজকে প্রাণপণ দিয়ে ভালোবাসলাম। কত খুশি ছিলাম আমি চেয়েছিলাম রাজকে ভালোবেসে তার সাথে বিয়ে করে সুন্দর সুখের সংসার বাঁধবো একটা। কিন্তু তার মধ্যেও নন্দিনী ঢুকে পড়ল। হ্যাঁ হ্যাঁ, নন্দিনী আমার কাছ থেকে রাজকে কেড়ে নিল। আর আমার ভালোবাসাকে কেড়ে নেওয়ার পর তোমরা যদি ভেবে থাকো আমি ওকে ছেড়ে দেব, সেটা কি করে হয়? আমার বেঁচে থাকার একটাই কারণ, সেটা হলো রাজের ভালোবাসা। সেটাও নন্দিনী আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল। তাই আমি নন্দিনীকে সারা জীবনের মতন আমাদের মাঝখান থেকে সরিয়ে দেওয়ার জন্য এই কঠিন রাস্তা গ্রহণ করি। রাজ নিতার কথা শুনে অবাক হয়ে নিতাকে বলে ওঠে, ব্যাস কর নিতা, তুই তুই সব ভুল ভাবছিস। আমি কোনোদিন তোকে ভালোবাসিনি, তোকে তো আমি কোনোদিন সেই চোখে দেখিনি। আমি সব সময় তোকে নন্দিনীর ছোট বোনের মতোই দেখেছি। রাজের বলা প্রত্যেকটি কথা নিতার বুকে তীরের মতো বিঁধছিল। রাজের কথাটা শেষ হতেই নিতার চোখে জল চলে আসে। নিতা নিজের চোখের জল মুছে রাজের দিকে তাকিয়ে পাগলের মতো আচরণ করে বলে, আমি জানি তুমি আমাকে কোনো দিন ভালোবাসোনি, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। আর কেউ নিজের ভালোবাসার মানুষকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে চায় না। তাই জন্যেই আমি নন্দিনীর জীবনে তার ভালোবাসা আর তার প্রেমকেই তার অভিশাপ করে নামিয়ে নিয়ে এসেছি। নিতা বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর রাজের দিকে তাকিয়ে একটা হাসি নিয়ে বলে ওঠে, আচ্ছা রাজ, নন্দিনী মরে যাওয়ার পর তুমি আমাকে বিয়ে করবে, তাই না বলো? নিতার এই রকম পাগলের মতো ব্যবহার, আচরণ ও কথাবার্তায় সকলে বুঝে যায় যে মেয়েটা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। নিতা একসময় পাগলামির সীমা ছাড়িয়ে যায় আর পাগলের মতো সকলের সামনে রাজকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে ওঠে, রাজ, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি শুধু আমাকে ভালোবাসবে আর কাউকে না। যদি তুমি আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসো, তাহলে নন্দিনীর থেকেও কঠিন শাস্তি দেব আমি তাকে। রাজ বিরক্ত হয়ে নিতাকে নিজের থেকে টেনে সরিয়ে দূরে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। নিতার দিকে ঘৃণার দৃষ্টি নিক্ষেপ করে বলে ওঠে, এতদিন তো তোমাকে শুধু নন্দিনীর বন্ধু আর একটা ভালো বোন হিসেবে দেখেছি, কিন্তু আজ তোমার মুখের দিকে তাকিয়ে থাকতেও আমার ঘৃণা করছে। তুমি যদি ভেবে থাকো আমার প্রতি নন্দিনীর ভালোবাসা আর প্রেম তার জীবনে অভিশাপ হিসেবে নেমে এসেছে, তাহলে তুমি ভুল ভাবছ। আমার প্রতি তোমার প্রেমই তোমার জীবনের সব থেকে বড় অভিশাপ। হ্যাঁ, আমি নন্দিনীকে তখনও ভালোবেসেছি, আজও ভালোবাসি, আর মৃত্যুর পরেও ভালোবাসবো। যদি নন্দিনী বেঁচে না থাকে, তাহলে আমি বেঁচে কি করব? কথাটা বলেই রাজ নিতার হাতে থাকা চাকুটি নিয়ে নিজের হাতে ধরতেই সকলে ভয় পেয়ে যায়। সকলেই চিৎকার করে বলে ওঠে, রাজ, তুমি পাগল হও না, এখনো সময় আছে, নন্দিনীকে বাঁচিয়ে নেওয়া যাবে। কিন্তু এত সব কাণ্ড দেখে নিতা হাসতে হাসতে বলে ওঠে, রাজ, তুমি যদি ভেবে থাকো তুমি মরে গিয়ে নন্দিনীর সঙ্গে থাকবে, তাহলে তুমি ভুল ভাবছ। কথাটা বলেই মাটিতে পড়ে থাকা নিতা উঠে পাগলের মতন বসে রাজের দিকে তাকিয়ে হাসতে হাসতে নিজের গলায় ঝুলে থাকা একটি লকেট দেখিয়ে বলে ওঠে, এর মধ্যে রঘুর অস্থি রয়েছে। এই অস্থি আমি জলে বিসর্জন হতে দিইনি, আমি নিজের হাতে রঘুর প্রাণ নিয়েছিলাম। নিতা বলা শুরু করে যে সে রঘুর সাথে কি করেছিল। রঘু পাড়ার একটা লোফার ছেলে, নন্দিনীকে খুব ভালোবাসত। নন্দিনীর বিয়ের 7 দিন আগে নিতাকে রাতের বেলায় রাস্তায় একা দেখে নিতাকে ডেকে বলে, নিতা, আমি জানি আজ থেকে 7 দিন বাদে নন্দিনীর বিয়ে,
কিন্তু বিশ্বাস কর, আমি নন্দিনীকে পেলে খুব ভালো ছেলে হয়ে যাব। ওকে আমি খুব ভালোবাসি। তুই আমাকে সাহায্য করবি? এই কথাটা শোনার সঙ্গে সঙ্গেই নিতার রাগের চরম সীমা পেরিয়ে যায়, আর মাথার মধ্যে একটা ভয়ঙ্কর দুষ্টুবুদ্ধি খেলে যায়। নিতা মারাত্মক একটা হাসি মুখে নিয়ে রঘুর দিকে তাকিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমি তোকে সাহায্য করব, কিন্তু তুই তার আগে আমাকে কথা দে, নন্দিনীকে পাওয়ার সঙ্গে সঙ্গে তুই শুধু নন্দিনীকে নিয়ে যাবি আর রাজকে আমার করে দেওয়ার জন্য সাহায্য করবি। নিতার ভয়ঙ্কর পরিকল্পনার থেকে অজ্ঞাত রঘু বোকার মতো নিতার কথাতে রাজি হয়ে যায়। তন্ত্র করার জন্য একটা সদ্যমিত ব্যক্তির ওপরে তন্ত্র করা খুব দরকার ছিল, তাই এমন ব্যক্তির শরীর খুঁজে পাওয়া খুব মুশকিল হচ্ছিল নিতার। কিন্তু আজ রঘু এই কঠিন কাজটা সহজ করে অনেকটাই সাহায্য করে বসে অজান্তে। রঘু রাজি হতেই সেই দিনই গভীর রাতে রঘুকে বশীভূত করে নিয়ে যায় ওই জঙ্গলে, সেই অঘরীতান্ত্রিকের সামনে, এবং তন্ত্র প্রক্রিয়ার মাধ্যমে রঘুকে বলি দিয়ে তার আত্মাকে বন্দি করে রাখে। তারপর রঘুর মৃত শরীরের কিঞ্চিত অংশ কেটে নিজের কাছে রাখে, আর সেই অংশটি নন্দিনীকে জুসের মাধ্যমে খাইয়ে দিয়ে ভয়ঙ্কর তন্ত্র সাধনার মাধ্যমে সেই রঘুর আত্মাকে নন্দিনীর শরীরে প্রবেশ করিয়ে দেয় নিতা। নিতার কথা মতো রঘু বন্দী হয়ে যায় নিতার ফাঁসানো জালে। তারপর নিতা চমৎকার বুদ্ধি খাটিয়ে রঘুর শরীরকে পরিত্যক্ত স্থানে ফেলে রেখে দেয়, যেটা দেখে প্রমাণ হয় কেউ রঘুকে মার্ডার করেছে, এবং সে খুব ভালোভাবেই নিজের করা ভয়ঙ্কর পরিকল্পনায় সাফল্য অর্জন করে। এরপর আমরা আবার বর্তমানে ফিরে আসছি। নিতার মুখে এই সমস্ত কথা শোনার পর সকলের পায়ের তলার মাটি সরে যায়। নন্দিনীর মা অবাক হয়ে বলেন, রাজকে পাওয়ার জন্য কি পরিমাণ পাগল হয়ে গেছে নিতা। এদিকে অর্ক চমৎকার বুদ্ধি খাটিয়ে নিতার বলা সমস্ত কথা খুব সুন্দরভাবে গোপনে রেকর্ডিং করে ফেলে। বেলা গড়িয়ে বিকেল হয়ে সন্ধে নেমে এসেছে। নিতা জালনার বাইরে নিকষ ঘন কালো অন্ধকার দেখে সকলের দিকে তাকিয়ে শয়তানি হাসি হাসতে হাসতে বলে ওঠে, আর মাত্র আজকের রাতটা, ব্যাস, তারপরে নন্দিনী চিরতরে তলিয়ে যাবে অন্ধকারে, আর তোমরা কিচ্ছু করতে পারবে না, বলেই বিচ্ছিরিভাবে হি হি করে হেসে ওঠে। নন্দিনীর মা অনুপমা দেবী সব কিছুই খুঁটিয়ে দেখছিলেন এবং শুনছিলেন। সমস্ত কিছু শোনার পর তিনি অনুপ স্যার এবং রাজকে ইশারা করে একটু বাইরে আসতে বলেন। তারা বাইরে আসতেই তিনি বলে ওঠেন, নিতার গলার ঝুলন্ত লকেটের মধ্যেই আছে সেই রঘুর অতৃপ্ত আত্মাটির মুক্তির চাবিকাঠি। নিতার গলার থেকে সেই লকেটটা উদ্ধার করতে হবে, এবং আমাদের নন্দিনীকে যে করেই হোক আজ রাতের মধ্যে বাঁচাতেই হবে। অনুপমা দেবীর কথাটা শেষ হওয়ার পর দুজনে মিলে পরিকল্পনা করে। এরপর তাদের ঠিক কি কি করতে হবে এবং পরিকল্পনা অনুযায়ী সকলেই যে যার কাজে লেগে পড়ে। এদিকে নন্দিনীর বাবা সুনীলবাবু রাগে ক্ষিপ্ত হয়ে যথারীতি পুলিশকে ফোন করে বলে দেন যে নিতাই হলো রঘুর আসল খুনি, তার প্রমাণও তাদের কাছে আছে। এদিকে এরা সকলে যে যার কাজে ব্যস্ত। ওদিকে নন্দিনী অন্ধকার রুমে বিকট হাসি হাসতে থাকে। সেই হাসি এতটাই ভয়ঙ্কর যে পুরো বাড়ি জুড়ে শুরু হয়ে যায় অলৌকিক ও অশরীরী সব কাণ্ড কারখানা। অর্ক ও রাজ নিতাকে চেয়ারের সাথে বেঁধে রাখার সময় খুব সাবধানে রাজ বুদ্ধি খাটিয়ে নিতার গলার লকেটের ভেতরে রাখা রঘুর অস্থিটা নিয়ে নেয়। নিতা টেরও পায় না। রাজকে এত কাছে আসতে দেখে নিতা তখন একভাবে শুধু রাজকেই দেখছিল। তার সাথে কি ঘটে চলেছে সেই দিকে তার কোনো হুঁশই ছিল না। অর্ক নিতাকে এমনভাবে বাঁধে যাতে সে সহজেই মুক্ত হতে পারে। নন্দিনীর রুমের ভেতর থেকে আসা ভয়ঙ্কর ও অশরীরী সব কাণ্ড কারখানার আওয়াজ শুনতে পেয়ে সকলেই সেদিকে ছুটে যায়। সকলেই দরজাটা খুলে দেখে রুমের ভেতরে টিমটিমে নাইট ল্যাম্পের আলোর মধ্যে নন্দিনীকে বীভৎস ও খুবই ভয়ঙ্কর দেখাচ্ছে। নন্দিনী ঘুমন্ত অবস্থাতেই হাওয়াতে ভাসছিল। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে পেছনে ফিরে যায়।
এবং কয়েক মুহূর্তের মধ্যে পুরো শরীর, হাত পা, মাথা বেঁকে খাটের মধ্যে বীভৎসভাবে আছড়ে পড়ে এবং বিকট হাসি হাসতে থাকে সে, আর সকলের দিকে তাকিয়ে বলে ওঠে, আর মাত্র আজ রাতটা, তারপর আমি নন্দিনীকে নিয়ে চলে যাব। রাজ, তুই আর কিচ্ছু করতে পারবি না। রাজের দিকে তাকিয়ে নন্দিনী একটু এগিয়ে রাজের মুখের ঠিক সামনে এসে বীভৎসভাবে হাসতে থাকে। ঠিক তখনই রাজ নন্দিনীর দিকে তাকিয়ে বলে ওঠে, তোকে আমি কিছুতেই আমার নন্দিনীকে নিয়ে যেতে দেব না রঘু। আমি আর নন্দিনী একে অপরকে খুব ভালোবাসি, আর আমি আমার ভালোবাসার শক্তি দিয়ে আজ আমি নিজের নন্দিনীকে বাঁচাবই। তোর মতো একটা অতৃপ্ত আত্মা আমার নন্দিনীকে কিচ্ছু করতে পারবে না। রাজের কথা শুনে ব্যঙ্গাত্মক হাসি দিয়ে নন্দিনীর ভেতরে থাকা অতৃপ্ত রঘুর আত্মা বলে ওঠে, নন্দিনীকে তুই বাঁচাবি কি করে? নন্দিনীকে বাঁচাতে হলে একটি আত্মার পরিবর্তে আরেকটি আত্মা আমাকে দিতে হবে। আমি নন্দিনীর আত্মা ছাড়া অন্যের আত্মা চাই না। এবার বল, কি করবি? কথাটা শেষ করেই ভয়ঙ্করভাবে হাসতে হাসতে খাটের ওপরে গিয়ে বসে পড়ে নন্দিনী। এদিকে হঠাৎ করেই নন্দিনীর মা সকলের জন্য কাচের গ্লাসে জল নিয়ে এসে সকলের হাতে এক গ্লাস করে জল দিয়ে বলে ওঠেন, তোমরা অনেকক্ষণ কিছু খাওনি, কমসে কম এক গ্লাস করে জল খাও। ঠিক সেই সময় নিতা এই ঘরে এসে হাজির হয়। নিতা ঘরে প্রবেশ করতেই রাজ নিতাকে দেখিয়ে হাতের ভেতরে থাকা রঘুর অস্থিটি নিজের গ্লাসের মধ্যে মিশিয়ে দিয়ে নন্দিনীর দিকে তাকিয়ে নিতাকে শুনিয়ে শুনিয়ে বলে, নন্দিনী, আমি তোমাকে ছাড়া বাঁচব না, আর তাই এই বিষ মিশ্রিত জলটি খেয়ে আমি নিজের প্রাণ দিয়ে দেব আর তোমার কাছে চলে আসব। রাজের এই কথাটা শেষ হতেই ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজল। রাজ জলটি পান করতেই যাবে, তখন সকলে রাজের দিকে তাকিয়ে রাজকে পাগলামি করতে বারণ করে। কিন্তু সেখানে উপস্থিত নিতা যেই দেখল গ্লাসটি রাজ ঠোঁটের কাছে নিয়ে এসে জলটি পান করতে যাবে, ঠিক সেই সময় নিতা রাজের হাত থেকে ছোঁ মেরে গ্লাসটি নিয়ে নিজের সম্পূর্ণ গ্লাসটি ঢক ঢক করে পান করে ফেলে এবং রাজের দিকে তাকিয়ে বলে, আমি জানি রাজ, নন্দিনী মারা যাওয়ার পরে তুমি বেঁচে থাকবে না, তুমি ঠিক নিজের প্রাণটি নিয়ে নেবে। তাই এই বিষ মিশ্রিত জলটি খেয়ে আমি প্রথমে নিজের প্রাণকে বিসর্জন দিলাম, যাতে মৃত্যুর পরে আমি তোমাকে নিজের করে পেতে পারি। দেখো, আজ নন্দিনীর প্রেম তার জীবনের কত বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে ওর জন্য, আর আমার প্রেম দেখো মরেও অমর হয়ে গেল। কথাটা বলেই নিতা পাগলের মতো হাসতে থাকে। ঠিক তখন নিতার সামনে দাঁড়িয়ে থাকা সকলেই বেশ কিছুক্ষণ ধরে নিতার কথা শোনার পরে হাসতে থাকে। একসময় রাজ ঠোঁটের একটা বাঁকা হাসি দিয়ে নিতাকে বলে ওঠে, তুমি ভুল ভাবছো নিতা, তুমি যে জলটি পান করেছ সেটি কোনো বিষাক্ত জল নয়, তবে হ্যাঁ, ওটি তোমার জন্য বিষের থেকেও ক্ষতিকর পানীয়। কারণ সেই জলটির মধ্যে আর কিছু নয়, রঘুর অস্থি মিশ্রিত ছিল, যেটা খাওয়ার পর এখন রঘু বাধ্য হবে নন্দিনীর শরীর ছেড়ে তোমার শরীরে প্রবেশ করতে, আর তুমি যত দিন বেঁচে থাকবে রঘু তোমার সঙ্গী হয়ে থাকবে। এমনকি মৃত্যুর পরেও তুমি আসল দাস হয়ে থাকবে। নিতা, তুমি যে অপকর্ম করেছ এটি তার ফলস্বরূপ আমি তোমাকে উপহার দিলাম। এবার তুমি ভেবে দেখো, নন্দিনীর নয়, তোমার প্রেম তোমার জীবনের কত বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। রাজের কথাটা শেষ হওয়ার সাথে সাথেই বন্ধ ঘরের মধ্যে ভয়ঙ্কর ঝড় ওঠে। নন্দিনীর শরীর বাতাসে অস্বাভাবিকভাবে থরথর করে কাঁপতে থাকে। নন্দিনীর মুখ থেকে বিষাক্ত এক কালো ধোঁয়া নির্গত হয়ে সকলের সামনে নিতার শরীরের ভেতরে প্রবেশ করে। নন্দিনীর শরীর এখন অভিশপ্ত ভয়ঙ্কর প্রেতাত্মা থেকে মুক্ত হয়ে যায়। কিছুদিন পরের ঘটনা। নিতা এখন মেন্টাল অ্যাসাইলামে ভর্তি রয়েছে। রঘুর আত্মা প্রতি মুহূর্তে নিতাকে অত্যাচার করে চলেছে। রঘুর আত্মা সর্বক্ষণ নিতার সাথে রয়েছে। নিতা এখন পাগলে পরিণত হয়েছে।
নিতা হিংসা রাগ দেশে বশীভূত হয়ে যে অপকর্ম করেছিল তার উচিত শাস্তি পেয়েছে নিতা। রাজ ও নন্দিনীর পবিত্র ভালোবাসা অপশক্তিকে হারিয়ে আজ জিতে গেছে। তারা দুজনে খুব সুখে সংসার করছে। সমাপ্ত। এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা কী ধরনের গল্প শুনতে চান কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার আরও নতুন নতুন গল্পের আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্লিজ প্লিজ দাবিয়ে দেবেন। আর কমেন্ট করতে একদম ভুলবেন না। আপনাদের কমেন্ট আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের গল্পে। ধন্যবাদ।